ধরেন তো দর্শক, আমরা এখন যাচ্ছি শিমুলিয়া ঘাটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই প্রথম শিমুলিয়া ঘাটে যাচ্ছি। এইবার অনেক দামাদামি করা হলো, কিন্তু মাছ আর মিললো না। ওই কি মাছ এটা? দেখেন, দানব আকৃতির পাঙ্গাস মাছ, অনেক বড়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শ্রীনগরে। মাছ কেনার নামে খোঁজ নেই, আগে মাছটা ভাঙাইতে হবো, ঠিক আছে? হাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গো উইথ মাসুদ। দিস ইজ মাসুদ। আজকে আমরা ভাই ব্রাদাররা মিলে সবাই যাচ্ছি মাওয়া ঘাটে নদীর তরতাজা একদম টাটকা মাছ কিনতে। চলেন আজকে আমাদের এই ছোট্ট ভ্রমণটা কেমন হয় আপনাদের সবাইকে দেখাবো। এই একটু হাই বলো। এখন বাজে সকাল 6টা 21। আমি সারা রাত অফিস করেছি। অফিস শেষ করে আমরা 6টার পরে বের হয়েছি। তো এই মুহূর্তে আমরা আছি রূপসী বাস স্ট্যান্ডে। আমার সাথে আছে ভাই, জামান ভাই, পিছনে রুবুল ভাই, মাহবুব ভাই। আসলে গতকাল রাতে হঠাৎ করে মাহবুব আমাকে ফোন করে জানালো যে আমরা ছোট্ট একটা ট্রিপের আয়োজন করেছে, সেটা রূপসী টু মাওয়া। অ্যাকচুয়ালি আমরা মাওয়াতে যাবে মাছ কেনাকাটা করার জন্য, পদ্মার একদম টাটকা তরতাজা মাছ, নদীর মাছ কিনতে। আমরা যেহেতু মাওয়াতে যাচ্ছি, আমাদের একটা ব্লগ তৈরি করে, তো এই কারণেই আজকে যাওয়া। আমি যথেষ্ট ক্লান্ত, সারা রাত অফিস করেছি, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত অফিস শেষ করি, তারপরে বের হয়েছি। যদিও ক্লান্ত, তারপরে খুব এক্সাইটেড, খুব মানে অনেক ভালো লাগা কাজ করতেছে ভিতরে, যে অ্যাটলিস্ট অনেকদিন পরে একটা ট্যুর দিতে যাচ্ছি মাওয়া ঘাটে। আমরা এখন ড্যামরা রোড দিয়ে যাচ্ছি, সামনেই যাত্রাবাড়ি। আমরা যাত্রাবাড়ি পার হয়ে ধোলাইপাড় থেকে মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠবো। এটা আসলে সত্যি খুব রোমাঞ্চকর, আমরা সবাই খুব এক্সাইটেড। হ্যাঁ, কি হয়েছে বলো? নাস্তা কে খাওয়াবে ভাই? আমি তো বেতন পাই নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পৌঁছাই, দেখা যাক। কি ওটা না, মাছ না পরোটা খাওয়াবো আমরা ইনশাল্লাহ মাসুদ ভাইকে নিয়ে যাচ্ছি, উনি একটি ব্লগ করবে আর আমাদেরকে আশা করি মাছ আমরা মাছ কেনার কোনো উদ্দেশ্য নয়, আমরা মাসুদ ভাই ব্লগের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যাত্রা শুরু করছে হচ্ছে মাওয়া এবং পদ্মার ওই পারে। যদি দয়া করে মাসুদ ভাই কোনো মাছ আমাদের গিফট করে। ভাই আমি বেতনও পাই নাই, মালিক সাথে নাই। ভাই মন থাকলে বেতন লাগে না। আমরা যাত্রাবাড়ি মোড় পার হয়েছি, এরপর ধুলাইপাড় থেকে এক্সপ্রেস ওয়েতে উঠবো ইনশাল্লাহ। আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে গিয়েছি।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাওয়া এক্সপ্রেসওয়েতে আসলে কত সুন্দর একটা দৃশ্য দেখেন। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যে একটু দাঁড়াই এখানে, দাঁড়ায় কিছুক্ষণে ছবি টবি তুলি, ঘোরাফেরা করি। আসলে যত দেখছি তত বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা শ্রীনগর থেকে 6 কিলোমিটার দূরে আছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি শ্রীনগরে, আর অল্প সময় লাগবে আমাদের মাওয়াতে পৌঁছাইতে। মাছ কেনার নামে খোঁজ নেই, আগে মাসুদরে ভাঙাইতে হবো, ঠিক আছে ভাই? আমি মানি ব্যাগ আনি নাই, আমার কাছে টাকা নাই, আমি বেতন পাই নাই, এদের বুঝাইতে পারতেছি না, এরা আগে খাবে। আমরা যাচ্ছি মাওয়া চৌরাস্তা থেকে হাতের ডানে মাছ বাজারে। আমাদের বড় যাইলে ফাহাদ ভাই, সে সব জায়গা সবকিছু চেনে, উনি আজকে আমাদের মাছ কিনে দেবে। এখানে অ্যাভেলেবেল হোটেল আছে। নারায়ণগঞ্জের চার বিশিষ্ট জেলে আসছে মাওয়া ঘাটে মাছ কিনতে। দেখেন, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি নিয়ে এই চিপা রাস্তায় ঢুকতে পারলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি মাছ বাজারের দিকে। চলেন যাই। আমরা আস্তে আস্তে মাছ বাজারের কাছেই চলে এসেছি হাঁটতে হাঁটতে। হ্যাঁ, ককশিট দেখে মনে হচ্ছে যে আমরা মাছ বাজারের খুব কাছে চলে আসছি। দর্শক, আমরা ফাইনালি চলে আসছি মাওয়া ঘাটে মাছ বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও, শিং মাছ, রুই মাছ, নদীর ফ্রেশ চিংড়ি মাছ। এগুলো কি সবই নদীর মাছ? দেখেন, দানব আকৃতির পাঙ্গাস মাছ, অনেক বড় পাঙ্গাস মাছ। কি পদ্মার? আর মাছ দেখতে পাচ্ছি অনেক বড়, একদম দানব আকৃতির। দেখেন, ওই কি মাছ এটা? মাছের সাইজ আমরা তো বড়। দর্শক দেখেন, কত বড় দানব আকৃতির মাছ। হ্যাঁ, ষোলোশো কিনে দিতে দেবো, কিনে পঁয়ত্রিশশো টাকা দিবে।
আমরা কিনবো ওরকম দাম আমরা চাই না দাম চাইবো 5.5 দাম চাই না দাম চাই মাছ বেচুন না মাছ কাকা একটা দামাই লাও আমরা কি লাও বড় ভাইরা মাছ দামাদামি করতেছে। নাহলে তো বেশি চাইলে মাছ নেওয়া যাবে না। তুমি গাড়ি চাই দিবা 700 টাকা রাখো। আমি জামগা বাজারে এই যে কই আছি। এবারে দিই। দর্শক, এই বাজারে মাছের দাম নাকি অনেকটা বেশি মনে হচ্ছে। আমরা নদীর ফ্রেশ আবহাওয়া উপভোগ করতে যাচ্ছি, একটু নদীর পাড়ে যাব। আমরা চলে এসেছি পদ্মা পাড়ে। এই পাশে বাম পাশে আমাদের দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজ। কত সুন্দর লাগছে দেখেন। সবাই খুব আশা হতো, যে আশা নিয়ে আসছিল এখানে মাছ নিতে, এসে দেখে বাজার অলমোস্ট শেষের দিকে, মাছের দাম অনেক বেশি চাচ্ছে, যার কারণে সবাই খুব মনক্ষুণ্ণ, মনে কষ্ট নিয়ে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে। আমার আবার এত মন খারাপের কিছু নাই, কারণ আমি তার মাছ কিনতে আসিনি, আমি আসছি ব্লগ করতে। আমরা আবারও মাছের আড়তে ফিরে আসছি, দেখি কোনোভাবে মাছ মেলানো যায় কিনা। সবাই আমার ব্লেম করতেছে আমার জন্য আসতে দেরি হয়ে গেছে। আসলে আমার তো সকাল 6টায় অফিস শেষ হয়েছে, আমি চাইলেও আগে বের হইতে পারতাম না। ধরেন তো, ইলিশ কত টাকা দেবো, চিংড়ি কত টাকা দেবো? 4200 টাকা কেজি। কতটুকু বলবেন? 1 কেজির উপর হবে, 1 কেজি প্লাস, 1 কেজি 200 গ্রাম। চিংড়ি ভাই পদ্মার মাছের তো দাম একটু দাম ঠিক চলছে, আমরা চাইলে কত দিন বলতে পারেন? কত করে চাইছি? করে দিচ্ছিলাম, আপনি কত দিয়ে? 1000 টাকা দিন। আলহামদুলিল্লাহ 1000 টাকা তোমাদের নামে একটু 1000 টাকা দাদা মনে করেন আমরা পাতাম আর কদিন পরে পরে পাওয়া যাবে দাদা। সিজন আছে পরে লাইজা না ভাই, আমি একটা কথা বুঝলাম, ভালো সমস্যা
আপনি এখান থেকে মনে করেন আড়তে আপনি যখন মাছ কিনতে পারতেন না, এইবার অনেক দামাদামি করা হলো কিন্তু মাছ আর মিললো না। বড় একটা পাঙ্গাস মাছ, আড় মাছ এবং রুই মাছ দেখছিলাম, কিন্তু ওনারা যে দাম বলে তাতে আমাদের রেঞ্জের বাইরে চলে যায়। আমরা মা বাজারে ছিলাম, মা পুরাতন বাস স্ট্যান্ড বাজারে। এখানে মাছ বাজারে মাছ না পাওয়াতে আমরা এখন যাচ্ছি শিমুলিয়া ঘাটে, দেখি শিমুলিয়া ঘাটে গিয়ে মাছ পাওয়া যায় কিনা। গাড়ি চলে আসছে। দর্শক, আমরা এখন যাচ্ছি শিমুলিয়া ঘাটে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এই প্রথম শিমুলিয়া ঘাটে যাচ্ছি। কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বললাম যে পদ্মা সেতু হওয়ার পরে আমরা এই প্রথম শিমুলিয়া ঘাটে যাচ্ছি। আমরা এর আগে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়েছিলাম মাছ বাজারে, সেখানে মাছ না পেয়ে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে আমরা যাচ্ছি এখন শিমুলিয়া ঘাটে। দেখি ওইখানে গিয়ে সবাই নাস্তা করবে, তারপরে ওইখানেও ছোটখাটো একটা বাজার আছে, ওই বাজারও দেখবে যে মাছ পাওয়া যায় কিনা। আর কেন বললাম আমি বাংলাদেশ স্বাধীনের পরে, যে পদ্মা সেতু হওয়ার আগ মুহূর্ত এবং পদ্মা সেতু হওয়ার পরে যে মুহূর্তটা, আসলে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ যারা এই পদ্মা নদী পাড়ি দিয়ে যারা বাড়িতে যাতায়াত করতাম বা রাজধানীর সাথে আমাদের যোগাযোগ ছিল, এই পদ্মা সেতু হওয়ার আগে এই দক্ষিণাঞ্চলের মানুষের যে একটা ভোগান্তি ছিল, যেমন স্পিড বোট ঘাট, তারপরে লঞ্চ ঘাট, তারপর বলেন ফেরি ঘাট, এইসব জায়গার আহ, যে একটা হয়রানি ছিল, এইসব জায়গার মানুষের যে দুর্ব্যবহারের সম্মুখীন আমরা হয়েছি অনেক সময়, অনেক অনেক আমাদের প্রত্যেকের জীবনে, দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা মানুষের জীবনে একটা বিভীষিকাময় দিন ছিল। এই দিনগুলো আসলে ভোলার মতো না, যে কত বাজে পরিস্থিতির সম্মুখীন ছিলাম আমরা। এই ঘাটটা পার হতে গিয়ে আমাদের অনেক বাজে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, অনেক বাজে অভিজ্ঞতা আছে আমাদের। দেখেন স্পিড বোট গুলো এখন অকেজো হয়ে পড়ে আছে। যে আশা নিয়ে আজকে এখানে আসছিল, প্রথম মিশনই ফেল। এখন আমরা সেকেন্ড মিশনে যাচ্ছি, এরপরে এটা যদি না হয় তারপরে আমরা এই ফাহাদ ভাই, আমরা কোথায় যাব নদীর উপরে যেন? ওই আমরা হ্যাঁ, আমরা শিমুলিয়া ঘাট থেকে যদি সেখানে যদি না পাই, আমরা সোজা যান। শিমুলিয়া ঘাটে যদি মাছ না পাই, তাহলে ওখান থেকে নাস্তা করে আমরা যাব পালের চর বাজারে। ও হ্যাঁ, আমার সাজা হয়েছে, আর কারণ কি আমি আমি প্রথমেই বলেছি যে আমি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত অফিস করেছি। ওদের ইচ্ছা ছিল আরো ভোরে আসার, তো সকাল 6টায় বের হওয়ার কারণে এখানে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আর এখানে নাকি হাট শুরু হয় ফজরের নামাজের পর থেকে, যার কারণে আমার আজকে জরিমানা হয়েছে। তাদের নাকি নাস্তা আমার করাইতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। ডানে যেতে হবে। হ্যাঁ, আহ, এই রাস্তা চলে গেছে লৌহজঙে। আমরা যাচ্ছি এখন শিমুলিয়া ঘাটে। আমাদের বাম পাশে পড়ছে হিলসা রেস্টুরেন্ট। দর্শক একটু দেখাই, এটা সব থেকে এই এলাকায় ব্যয়বহুল একটা রেস্টুরেন্ট। জানি না এখন কি অবস্থার মধ্যে আছে। এখানে কতজন মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। একটা সময় অনেক উপচে পড়া ভিড় ছিল, কিন্তু এখন আর সেই ভিড়টা নাই। দর্শক, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা শিমুলিয়া ঘাট। এই ঘাটে একটা সময় এত পরিমাণে লোকজনের যাতায়াত ছিল এই ঘাটটা। এখন এই পদ্মা সেতু হওয়ার কারণে ঘাটটা বন্ধ হয়ে গেছে, আর এই ঘাটে এখন আর আহ, মানুষজন নাই, একদমই জনশূন্য। শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। আমার পিছনেই পদ্মা নদী। আমরা কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি। চলুন একটা রেস্টুরেন্টে যাই। বিক্রমপুর ইলিশ মাছের পাইকারি দোকান, এখানেও মাছের বাজার বসে, তো এখনো শুরু হয়নি। দুই একজন জেলেরা বা দোকানদার মাছ নিয়ে বসে আছেন। দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুটা পাঙ্গাস মাছ।
কত করে মুরব্বি? কেজি 1600। কেজি 1600, আলহামদুলিল্লাহ। কয় টাকা করে দেবো ভাই? নিবেন এটাই? হ্যাঁ, আপনার পছন্দ হয়? এটা 100 আমার বাসায় যেতে পারে পছন্দ করবে। আর চালু করে মাছ নেন। আপনি দেন আপনার বাসায়। পদ্মা নদীর ট্যাংরা মাছ না? একদম নদীর তাজা ট্যাংরা মাছ। না না, এর মধ্যে কোনো মাছ হয় না। বড় ভাই চাইতেই পারে। ও, চিংড়ি আছে, বড় সাইজের চিংড়ি আছে। একদম রূপালী ইলিশ। ইলিশ মাছ ধরা শুরু হইলো কালকে, না পরশু দিন, 1 তারিখে। দুদিন। এই নতুন মাছ আছে। এই নতুন মাছ। এই বড় চিংড়ি দিয়ে দেন তো আমরা। ইলিশ কত করে? দাম চাইছেন 1200 টাকা করে। ভালো কইছেন। একদম খুব, আজকে আর মাছ নেওয়া লাগবো না। মাছই দাম না, মাছ সুন্দর আছে। দর্শক দেখতে পাচ্ছেন, 4 বিশেষজ্ঞ যাচ্ছেন, যেখানে যাচ্ছেন মাছের দাম এত বেশি, তাদের রেঞ্জের বা ধারণার বাইরে চলে গেছে। এখন খাবারের সন্ধানে বের হয়েছে, কোথায় খাবার খাওয়া যায়। মাছ না ভাই, মাছ যদি কিনতে না পারি, মাছ যদি না পাই, যদি না পাই টুলের খরচ খাই দিব। মানে আমরা যদি মাছ না পাই তাহলে টুল খরচ কে দিব? পাহাড়ে দিব। কিন্তু আমি থাকলে তো, আমি তো চলে যাচ্ছি এখন। ফাইনালি আমরা ছোট একটা রেস্টুরেন্টে চলে এসেছি সকালে নাস্তা করার জন্য। সবাই খুব ক্লান্ত, আশাহত, সব ভেঙে পড়ছে। খিদে লাগছে, দেখি খাবার টাবার খাওয়ায় আর একটু তাজা করা যায় কিনা। যদিও এরা চেষ্টা করতেছে আমার উপর দিয়ে ভাঙাবো, কিন্তু আমি তো ভাঙাইতেছি না এত সহজে। খাবার চলে আসছে। খাও সোনা খাও, মনে করো এই দিন দুনিয়ায় তোমাদের কেউ নাই, খাও সোনা খাও। আপনার ছাড়া কেউ নাই, আমি আপনার বাইরে বদ্ধ দিয়েছেন। খাও সোনা খাও। গরিব মানুষের পড়াটাই ভালো। পদ্মা নদীর আলু দিয়ে ভর্তা। এই আমাদের পরাটা চলে আসছে। আর 6টা ডিম দেন আর এটাও দেন, 3টা। গাইস সবাই দেখেন পদ্মা নদীর ডিম। দেখি তোমার ডিম। পদ্মা নদী আলু ভাজি, পদ্মা নদীর আলু ভাজি। পদ্মা নদী আলু ভর্তা। ভাই তোমার ডিম কই? পদ্মা নদীর ডিম শেষ হয়ে গেছে। নদী আর একটা দিন পাতা আছে। ভাই ওই যে পদ্মা দিয়া কাশি কাশি। ও, এই পাশে দেখা যাচ্ছে পদ্মার খাসি না? এই যে পদ্মার খাসি। ঠিক আছে, পদ্মার ডিম দিয়ে নাস্তা করে ফেলি। দর্শক, এই মুহূর্তে আমি আছি শিমুলিয়া 2 নম্বর স্পিডবোট ঘাটে। দেখেন আমার পিছনে কত শত স্পিডবোট অকেজো হয়ে পড়ে আছে। এটার অন্যতম একটা কারণ কি জানেন? অহংকার পতনের মূল, আমরা সবাই জানি। একটা সময় আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা নদী পাড়ি দিতাম, তারা সবাই কম বেশি বেশিরভাগ সময় জীবনের প্রয়োজনে অনেক সময় এই স্পিডবোটে পদ্মা নদী পাড়ি দিতাম। তো এখানকার স্থানীয় বাসিন্দাদের যে দুর্ব্যবহারের শিকার হয়েছি আমরা, যে হয়রানির শিকার হয়েছি, আসলে সেটা কখনোই মুখে বলে বোঝানো সম্ভব না। দেখেন আজকে তার প্রমাণ। জনশূন্য এই এলাকায় নেই কোনো কোলাহল, নেই কোনো যাত্রী, মৃত অবস্থায় পড়ে আছে স্পিড বোট গুলো। আল্লাহর বিচার খুব কঠিন। জনশূন্য এই ঘাট একটা সময় হাজার হাজার লোকের লোকারণ্য ছিল,
হাজার হাজার মানুষের চলাফেরা ছিল এই ঘাটে, সেই ঘাটটা এখন জনশূন্য হয়ে পড়ে আছে। খুব অবাক করা, তাই না? পদ্মা সেতু হওয়ার আগে কি একটা হয়রানির শিকার হইতাম আমরা এখানে। প্রত্যেকটা পদে পদে এই মাওয়া ঘাটে যারা চলাফেরা করেছি তাদের যে অসংখ্য বাজে স্মৃতি জড়িয়ে আছে, আসলে সেটা মুখে বলে বোঝানো সম্ভব না। আজকে সেই স্পিড বোট ঘাট দেখেন কিভাবে মৃত অবস্থায় পড়ে আছে। দর্শক, আমরা আজকে সকাল সকাল বের হয়েছিলাম বাসা থেকে মাছ কেনার উদ্দেশ্যে মাওয়া ঘাটে। এখানে মাওয়া পুরাতন বাস স্ট্যান্ডে বড় মাছের পাইকারি বাজার আছে, সেই বাজারে আসছিলাম, কিন্তু আমাদের হয়তো আম, আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, যার কারণে আমরা সেই বাজারে তেমন মাছ পাইনি। তো তারপরে আমরা আসছি শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাটে আসার পরে এখানেও আমরা মাছের বাজারে মাছ দরদাম করেছি, মাছ দেখেছি, কিন্তু এখন আসলে এই মুহূর্তে ঘড়িতে সকাল 9:30 বেজে গেছে। তো এখানে মাছের বাজার এখনো বসেনি। তো তারপরে আমরা নাস্তা করেছি, সকালের নাস্তা করার পরে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। কেউ কেউ চায়ের দোকানে চা খাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন। সবাই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, সময় পার করছে। দর্শক, মাওয়া পুরাতন বাস স্ট্যান্ডের বাজার ঘোরা শেষ, শিমুলিয়া বাজার ঘোরা শেষ, নাস্তা খাওয়া শেষ, সব জায়গায় ফেলার। এখন আমরা যাচ্ছি পালের চর, পদ্মার উপারে, আই মিন জাজিরা পয়েন্টে পালের চর বাজারে। দেখি সেখানে যে মাছ পাওয়া যায় কিনা। সবাই উঠতেছে বা মাইক্রোতে। ওকে, উঠে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। শিমুলিয়া ঘাট থেকে পালের চরের উদ্দেশ্যে রওনা দিলাম। না না, আমি বালের চর বলি নাই, পালের চরই বলছি। দর্শক, ওরা নামটাকে বিকৃত করে বলতেছে, আসলে এটা পালের চরই হবে। তো আপাতত এই মুহূর্তে এই পর্যন্তই রাখছি। পালের চরে গিয়ে ইনশাল্লাহ আবার কথা হবে।